আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমরা চলে আসলাম আমাদের একটা রেগুলার ক্লাসে। অ্যান্ড বেসিক্যালি এটাকে রেগুলার না বলে আমরা ব্যাকআপ ক্লাসও বলতে পারি, কারণ আমরা একটা উইক ক্লাস অফ রেখেছিলাম। আমি বলেছিলাম যে ভাইয়া অসুস্থ, তো সেই ক্ষেত্রে এই উইকে সেটার ব্যাকআপ ক্লাসই আমরা নিয়ে নিচ্ছি। তো আমরা আজকে যে লেসনটা পড়বো, এই লেসনটার নাম হচ্ছে ওয়াই এডুকেশন। কি সেটা? ওয়াই এডুকেশন। এই যে আমরা পড়াশোনা করছি, এই যে আমরা ক্লাস করছি, কলেজে যাচ্ছি, আবার এসে বিভিন্ন ব্যাচে পড়াশোনা করছি, অফলাইনে অনলাইনে, কেন এই পড়াশোনাটা, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এই প্যাসেজটায়। এবং এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ। জাস্ট যে সদ্য এইচএসসি হলো রেজাল্ট, তাদের যখন এক্সাম হয়েছিল 3 মাস আগে, সেই এইচএসসি এক্সামে এটা এসেছিল। অ্যান্ড ভাইয়া বারবার বলেছিলাম, ভাইয়া এক্সামের আগে বারবার বলেছিলাম যে ওয়াই এডুকেশন, এই প্যাসেজটা আসবেই যে কোনো একটা তোমার বোর্ডে, এবং আলহামদুলিল্লাহ সেটা এসেছিল। সো মনে রেখো, তোমাদের বেলাতেও আমি একদম জোর দিয়ে বলতেছি, তোমাদের বেলাতেও এইচএসসি 25-এ এই ওয়াই এডুকেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ হিসেবেই থাকবে, এবং এইটাও তোমাদের বেলাতেও আসার সম্ভাবনা আছে। সো যারা যারা ক্লাসে জয়েন করতেছো এবং যারা যারা রেকর্ডেড দেখবে, তারা ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে। আমি একটু দেখি যে সব ঠিকঠাক আছে কিনা। ঠিকঠাক থাকে তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি। যদি সব ঠিকঠাক থাকে, আমি একটু দেখি সাউন্ডটা। পারফেক্ট, সাউন্ড ঠিকঠাক আছে। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দেই তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। ওকে, সো যারা যারা আছো তারা আমাকে একটু বলো যে স্পষ্টভাবে ভাইয়াকে শুনতে পাচ্ছ কিনা, দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, পারফেক্ট, সব এভরিথিং ইজ অল রাইট, সব ঠিকঠাক আছে। ওকে, চলো আমরা ক্লাসটা শুরু করে দিই। তাহলে খেয়াল করো, প্রথমেই যেই জিনিসটা, যে আমরা যখন এটা নাম বলতেছি, আমরা বলতেছি কি ইউনিট 12। এটা তোমাদের ইউনিট 12 না, তোমাদের জন্য ইউনিট 5 আই গেস। তোমাদের ইউনিট 12 না, তোমাদের হচ্ছে ইউনিট 5, ঠিক আছে? ওকে, সো এডুকেশন অ্যান্ড লাইফ। এডুকেশন অ্যান্ড লাইফ দুইটা নাউন, তাই না? দুইটা নাউন, এডুকেশন অ্যান্ড লাইফ। তাহলে আমি তোমাদেরকে একটা গ্রামার শিখিয়েছিলাম, সেই গ্রামারটা কি? যে কনজাংশন গুলো। এই গ্রামারটা কি? এই গ্রামারটা হচ্ছে কনজাংশন গুলো। খেয়াল করো, কনজাংশন গুলো কি করে? আগে পরে একই ধরনের পার্টস অফ স্পিচ নেয়। কি বলেছিলাম? কনজাংশন গুলোর আগে পরে, কনজাংশন গুলোর আগে পরে একই ধরনের পার্টস অফ স্পিচ থাকে। এখন অনেকে বলে, খেয়াল করো, অনেকে বলে যে ভাইয়া আপনি তো এটা বললেন, এখন আমরা তো এই ধরনের একটা কি জানি, ফ্লো জানি। ফ্লোটা কি? ফ্লোটা হচ্ছে ভাইয়া খুব সিম্পল। ফ্লোটা হচ্ছে এডুকেট। এডুকেট একটা ভার্ব। এডুকেট একটা কি? এডুকেট একটা ভার্ব। এডুকেশন, এডুকেশন এইটা হচ্ছে একটা নাউন। এবং এডুকেশনাল, খেয়াল করো, এডুকেশনাল এইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তো স্যার ধরেন আমরা এইরকম একটা কিছু লিখলাম, আপনি তো বললেন কনজাংশনের ব্যাপারটা, আমরা লিখলাম এডুকেশনাল লাইফ অ্যান্ড ইটস ইম্পর্টেন্স। প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো। ভাইয়া যা পড়াই এই জিনিসগুলোর ভিতরে শেখার আছে। সো শেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। সো একটা ছেলে ভাইয়াকে প্রশ্ন করলো, তো তখন বললো যে ভাইয়া আপনি তো বলছেন যে কনজাংশন অ্যাড, যেমন আপনি বলছেন ডু অর ডাই। দেখেন, আপনি বলছেন ডু অর ডাই, তাহলে আমরা বুঝলাম এইটাও একটা ভার্ব, ডু এইটাও একটা ভার্ব। বুঝলাম যে ডু অর ডাই, অর হচ্ছে একটা কনজাংশন। তাহলে এডুকেশনাল লাইফ এন্ড ইটস ইম্পর্টেন্স, এখানে তো এডুকেশনাল একটা অ্যাডজেক্টিভ, লাইফ হচ্ছে একটা নাউন, আবার ইটস হচ্ছে পজেসিভ, ইম্পর্টেন্স হচ্ছে নাউন। তাহলে আপনার এই তত্ত্ব কোথায় গেল? আপনি যে বললেন যে কনজাংশনের আগে পরে একই জিনিস বসে, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তত্ত্ব ঠিকই তত্ত্বের জায়গায় আছে। আমরা এখানে কিসের লাইফ বলতেছি? এডুকেশনাল লাইফ, তার মানে শিক্ষাগত জীবন। তাহলে এডুকেশনাল লাইফ শেষ পর্যন্ত কিন্তু এই জীবন, এইটার উপরই তুমি কি করেছো? থেমেছো, গুরুত্ব দিয়েছো। এবং এটার সাথে কি বলতেছো? অ্যান্ড ইটস, এই ইটসটা কার পরিবর্তে ইউজ করতেছো? এই এডুকেশনাল লাইফের পরিবর্তে ইউজ করতেছো। তার মানে এই লাইফ যেটা আছে এটা কিন্তু এডুকেশনের সাথে সংযুক্ত।
এডুকেশনাল লাইফ, তাহলে এটার পরিবর্তে তুমি বলতেছো ইটস ইম্পর্টেন্স, ইম্পর্টেন্স কিন্তু একটা নাউন। সো মানে ডোন্ট আন্ডারস্টিমেট দিস প্রসেস, এটা খুব সিম্পল একটা জিনিস, এখানে আগে পরে শব্দ থাকতেই পারে, কিন্তু দিন শেষে মূল থিমটাই এইটা যে কনজাংশনের আগে পরে একই ধরনের পার্টস অফ স্পিচ থাকে, ঠিক আছে। আর আমরা এটাও জানি যে পজেসিভের পরে সবসময় নাউন বসে, বারবার পড়িয়েছি তোমাদেরকে, যারা আমার ক্লাসে নোট করেছো তারা সবাই জানো যে পজেসিভের পরে কি হয়। পজেসিভের পরে যদি একটা শব্দ থাকে সেটা কি হয় বলো, কমেন্টে বলো। পজেসিভের পরে যদি একটা শব্দ থাকে তাহলে কি হয়? পজেসিভের পরে যদি একটা শব্দ থাকে সেই শব্দটা হয় নাউন। এই কথাগুলো মস্তিষ্কে দিয়ে নিবা, এই কথাগুলো মস্তিষ্কে দিয়ে নিবা, ঠিক আছে। যেমন আমি যদি বলি আই নো হিজ নেম, খেয়াল করো একটা উদাহরণ বললাম, একটা উদাহরণ কি বললাম, আই নো হিজ নেম। তাহলে খুবই সিম্পল, খুবই সিম্পল। আমি কি জানি? আমি জানি যে নেম হচ্ছে একটা নাউন এবং এই হিজটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। কেন পজেসিভ অ্যাডজেক্টিভ? কারণ নাউনের আগে প্রোনাউন বসলে সেটা অ্যাডজেক্টিভে রূপান্তরিত হয়। খুবই গুরুত্বপূর্ণ জিনিস। একটু আগে তোমাদের বড় ভাইদের ভার্সিটি ব্যাচের ক্লাস নিচ্ছিলাম, ঠিক আছে, ওই ব্যাচের ক্লাসেও এগুলো পড়াচ্ছিলাম যে কিভাবে একটা প্রোনাউন অ্যাডজেক্টিভে পরিণত হতে পারে, এবং এগুলো প্রায়ই ভর্তি পরীক্ষায় আসে। সো তোমাদের বেলাও তার ব্যতিক্রম হবে না। তাহলে এখানে হিজটা আর কিছু কি নেই, এই হিজটা কিন্তু আর পজেসিভ কি নেই, বলো বলো আমার সাথে বলো, হিজটা কিন্তু আর পজেসিভ প্রোনাউন নেই, এটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে। লিখে রাখো খাতায়। তাহলে আসো আমরা একটু দেখি ওয়াই এডুকেশন, খুব ইম্পর্টেন্ট, এটা একটা কোয়েশ্চেনের মতো। এডুকেশনের দরকারটা কি বলো? ওয়াই এডুকেশন, একটা কোয়েশ্চেন মার্ক, আমিও দিয়েছি একটা কোয়েশ্চেন মার্ক তোমাদের ক্লাসের টাইটেলে, ওয়াই এডুকেশন। তাহলে দিন শেষে এই প্রশ্নটা সবাই করে যে ভাইয়া এই শিক্ষা আমাদেরকে কি দিবে? এই যে খাতা কলমের শিক্ষা, এই যে আপনারা এক্সাম নেন, এই যে আমরা এক্সাম দেই, আমাদেরকে একটা সার্টিফিকেট দেন, এই শিক্ষার লাভটা কি? এই প্রশ্নটা অনেকে করে এবং খুবই যুক্তিসঙ্গত কোয়েশ্চেন, খুবই যুক্তিসঙ্গত একটা কোয়েশ্চেন যে ভাই শিক্ষার গুরুত্বটা কি, এটা দিয়ে আমি করবোটা কি। তো এই জিনিসটা নিয়ে আজকে উত্তর দিব, আমি দিব না, এই প্যাসেজটা দিবে, এই প্যাসেজটা দিবে। তাহলে কি বলছে? লুক অ্যাট দ্য পিকচার্স, এই ছবিগুলোর দিকে তাকাইতে বলছে। ছবিগুলো দেখে বুঝতেছো বাচ্চা, তুমি আর আমি এরকম বাচ্চা ছিলাম, তবে এত বাচ্চা বয়সে আমি মোবাইল বা অন্য কিছু ধরেছি কিনা জানি না, বাট আলটিমেটলি হ্যাঁ আমরা বই টই পড়তাম। সো এই তো বাচ্চাটাও লিখতেছে। তারপরে এখানে বলছে এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় আসে ভাইয়া, প্রিপোজিশন হিসেবে আসে। কি আসে? এইভাবে আসে যে এডুকেশন ইজ দ্য কি ড্যাশ সাকসেস। এখানে উত্তরটা কি হবে? টু, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস, কি অফ না, কিন্তু অনেকে ভুল করে কি অফ লিখে, কি অফ হবে না, কি হবে? এডুকেশন ইজ দ্য কি টু সাকসেস, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, জাস্ট একটা অ্যাপল দেওয়া আছে বইয়ের উপরে। এটা কেন গুরুত্বপূর্ণ বললাম? বিকজ এই জিনিসটা কিন্তু একটা থিওরিকে কি সৃষ্টি করেছিল, নিউটনের, রাইট? আমরা পড়েছি যে নিউটনে একটা বাগানে বসেছিল, একটা অ্যাপল পড়েছিল মাথায়, তারপরে কিন্তু আমরা সেই বিখ্যাত থিওরিটা পেয়েছিলাম কিসের উপর? ফোর্সের উপর, তাই না? এখন আসো তোমাদেরকে আরেকটা জিনিস এখানে একটু ক্লিয়ার করে দেই। তোমাদের অনেকের একটা ধারণা, মানে এটা একটা ভুল ধারণা, যে ভাইয়া আমরা যেহেতু ইনফিনিটিভ পড়েছি, আমরা ইনফিনিটিভে পড়েছি টু প্লাস ভার্বের বেস ফর্ম। ভাইয়া দেখেন, আপনাকে একটু দেখাই, ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম ভাইয়া। তাহলে ভাইয়া এখানে সাকসেস তো একটা ভার্বের বেস ফর্ম হওয়ার কথা, তাই না? না, এটা ভার্বের বেস ফর্ম না, এটা কি? এটা মূলত একটা নাউন। এখন তুমি বলতে পারো কিভাবে? সিম্পল জিনিস, আবারও বলতেছি, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, প্রিপোজিশনের পরে কি বসতে পারে? নাউন বসতে পারে। সিম্পল একটা জিনিস, প্রিপোজিশনের পরে কি বসতে পারে? নাউন বসতে পারে। অথচ আমরা এই জিনিসটা ভুলে যাই, প্রিপোজিশনের পরে নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে। এখন তাহলে সাকসেসের তিনটা জিনিস লিখে নাও। সাকসেস যদি নাউন হয়, সাকসেসফুল, আমি তোমাদেরকে বারবার পড়িয়েছি, যে কোনো শব্দের শেষে ফুল থাকলে সেটা অ্যাডজেক্টিভ। সাকসেসফুল, হেল্পফুল, মাইন্ডফুল, ঠিক আছে। তাহলে সাকসেসফুল, সাকসিড হচ্ছে একটা ভার্ব, সাকসিড হচ্ছে একটা কি? সাকসিড হচ্ছে একটা ভার্ব। বলো মনে থাকবে? বলো মনে থাকবে? একটু কমেন্টে বলতে হবে মনে থাকবে কিনা। এই ফ্লোগুলো একটু মনে রাখতে হবে। তাহলে সাকসিডের ব্যবহারও আছে, এমন না যে সাকসিডের ব্যবহার নেই। আমি সাকসিডের ব্যবহার দেখিয়ে দিচ্ছি কন্ডিশনাল দিয়ে, কন্ডিশনাল দিয়ে আমি তোমাদেরকে সাকসিডের ব্যবহার দেখিয়ে দিচ্ছি। জাস্ট ওয়েট এন্ড সি, একটু ওয়েট করো, তাহলেই দেখতে পারবা। কন্ডিশনাল দিয়ে আমি সাকসিডের ব্যবহার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, খেয়াল করো, খেয়াল করো সবাই।
ঠিক আছে, ওকে গুড, ভেরি গুড, থ্যাংক ইউ, বুঝতে পারলে ভালো। তাহলে কন্ডিশনাল দিয়ে আমরা বললাম যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড, তার মানে আমি কি বুঝলাম? তার মানে আমি বুঝলাম যে এই যে আমার কি, আমার হচ্ছে এখানে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তারপরে এখানে ভার্বের কোন ফর্ম আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। ওকে, তারপর আমি আরো কি বুঝতে পারলাম? আমি আরো বুঝতে পারলাম এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইউ, আমি জানি যে এখানে কি হবে, উইল প্লাস ভার্বের বেস ফর্ম, ফার্স্ট কন্ডিশনাল। তাহলে উইল মোডাল ভার্ব প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে এই ভার্বের বেস ফর্ম হচ্ছে সাকসিড। ইউ উইল সাকসিড ইন লাইফ। এই হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের ব্যবহার। ঠিক আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল সাকসিড ইন লাইফ। তাহলে সাকসিডের ব্যবহারটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে। আচ্ছা আসো, তারপরে কি বলছিল এখানে? লুক অ্যাট দ্য পিকচার্স, কোনো কিছুর দিকে তাকাতে বললে লুক অ্যাট, বারবার পড়াই লুক অ্যাট। ঠিক আছে, এইটার ইংলিশ টু ইংলিশ মিনিং হচ্ছে গেইজ, লিখে রাখো গেইজ। তার মানে কোনো কিছুর দিকে তাকানো, লুক অ্যাট দ্য পিকচার্স, লুক অ্যাট দ্য পিকচার্স। ওয়ার্ক ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় কাজ করতে বলেছে। ডিসকাস, এবং ডিসকাস করতে বলেছে। আমি আগেও বলেছি আবারও বলতেছি, জীবনেও ডিসকাসের পরে অ্যাবাউট লিখবা না, ভুলেও না। ডিসকাসের পরে কি লিখবা না? অ্যাবাউট লিখবা না। ঠিক আছে, ডিসকাস শুধু ডিসকাসই, ডিসকাস শুধু কি ডিসকাস। তার মানে কি ডিসকাসের অর্থটা কি দাঁড়ায়? ডিসকাসের অর্থটা দাঁড়ায় হচ্ছে টু টক অ্যাবাউট, টু টক অ্যাবাউট। ওকে, আচ্ছা, হাউ আর দ্য পিকচার্স রিলেটেড, রিলেটেড এর সাথে টু বসে, লিখে রাখো খাতায়, খাতায় লিখে রাখো রিলেটেড টু, রিলেটেড টু রেসপন্সিবল ফর, খুব ইম্পর্টেন্ট, রিলেটেড টু রেসপন্সিবল ফর। রেসপন্সিবল ফর মানে হচ্ছে কোনো কিছুর জন্য দায়ী। রেসপন্সিবল একটা অ্যাডজেক্টিভ, রেসপন্সিবল একটা কি অ্যাডজেক্টিভ। তাহলে রিলেটেড টু রেসপন্সিবল ফর, এই যে আমরা কিন্তু ক্লাসের মধ্যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন শিখে ফেলতেছি। Why is education important in life? Important হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, আর একটু আগে শিখেছি ইম্পর্টেন্স হচ্ছে নাউন। তাহলে চলো শুরু করি। রিড দ্য ফলোইং টেক্সট অন দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, খুব ইম্পর্টেন্ট, অন দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন। এখন দেখো তোমাদের প্যারাগ্রাফ আসবে, কোনো কিছুর উপর বললে এই অন দ্য ইম্পর্টেন্স, অন দ্য ইম্পর্টেন্স, এই ফ্রেজাল ইউজটা একটু দেখো। অন দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, তার মানে এডুকেশনের উপর যে গুরুত্বটার কথা বলা হচ্ছে। তাহলে আমরা কিন্তু একটা প্যারাগ্রাফ পড়ে থাকি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। আমরা কি বলে থাকি? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, খুবই ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ, প্রায়ই আসে। সো আমরা যখনই এই টপিকটা পড়বো আমরা বুঝবো যে এই যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ কিভাবে লিখতে হয়। ঠিক আছে, তাহলে চলো এখানে দেখি যে কি কি আইডিয়াস দেওয়া আছে। চেক মেনি অফ দ্য আইডিয়াস গিভেন হিয়ার। ওকে, প্রথমে বলতেছে এডুকেশন গিভস আস নলেজ। কি বলতেছে বলো? এডুকেশন আমাদেরকে কি দেয়? এডুকেশন আমাদেরকে কি দেয়? এডুকেশন আমাদেরকে নলেজ দেয়, নলেজ প্রোভাইড করে। তাহলে গিভস এর একটা সিনোনিম কি হতে পারে? প্রোভাইড। যেহেতু এডুকেশন সিঙ্গুলার তাই এর সাথে এস বা ইএস যুক্ত হবে। ঠিক আছে, তাহলে গিভের একটা সিনোনিম কি বলো? লেখো, খাতায় লিখো, গিভের সিনোনিম কি? গিভের সিনোনিম হচ্ছে প্রোভাইড। গিভের সিনোনিম হচ্ছে প্রোভাইড। তাহলে এডুকেশন আমাদেরকে কি দেয়? সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, এডুকেশন আমাদেরকে নলেজ দেয়, বোকা রাখে না। আসলে এটা ট্রু, যদি তুমি ট্রু এডুকেশন পাও, যদি তুমি ট্রু এডুকেশন দাও। তো কতগুলি কথা চলে আসলো। প্রথম কথা হচ্ছে নলেজ। তাহলে নলেজ নাউন হলে নো হচ্ছে একটা ভার্ব। ঠিক আছে, নো এর ফ্লোটা কেমন? নো এর ফ্লোটা এরকম, নো, নিউ, নোন, এই হচ্ছে নো এর ফ্লো। আচ্ছা, তারপরে গিভের সিনোনিম কি? প্রোভাইড। একটা এইরকম ফ্রেজ আছে, গিভ আপ। গিভ আপ মানে কি বলো? সবাই জানি আমরা, ডোন্ট গিভ আপ, ডোন্ট গিভ আপ। গিভ আপ মানে ত্যাগ করা। গিভ আপ মানে কি? ত্যাগ করা। এর ইংলিশ টু ইংলিশ মিনিং কি? টু অ্যাবান্ডন, টু অ্যাবান্ডন। ঠিক আছে, তাহলে এডুকেশন গিভস আস নলেজ এন্ড, এই যে এন্ড, তুমি এখন বলতে পারো ভাইয়া আপনার নাউন কই? এই যে ভাইয়া দেখো, এই ফ্রেজের পরেই নাউন আছে, এ সেট অফ, এটা একটা ফ্রেজ, এ সেট অফ, সেট অফ হোয়াট? সেট অফ অ্যাবিলিটিস। ঠিক আছে, তাহলে এডুকেশন প্রথমে তোমাকে নলেজ দেয়, তোমাকে জ্ঞান দেয়, সঠিক জ্ঞান, ট্রু নলেজ, ট্রু নলেজ। বাবারে এরকম পড়াটা বুঝতে হবে। কি দেয় তোমাকে? ট্রু নলেজ দেয়, ট্রু নলেজ। খেয়াল করো, এই যে ট্রু নলেজ,
এই ট্রুটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এটা নাউন ফর্ম কি? এটা নাউন ফর্ম হচ্ছে ট্রুথ। ট্রুথ হচ্ছে তার নাউন ফর্ম। তাহলে এডুকেশন আমাদেরকে নলেজ দেয় এন্ড দেয় হচ্ছে সেট অফ অ্যাবিলিটিস। অ্যাবিলিটিস মানে কি? দক্ষতা। অ্যাবিলিটিস দক্ষতা। তাহলে এটারও একটু ওয়ার্ড ট্রিটা দেখতে হয়। এটার ওয়ার্ড ট্রিটা সিম্পল। অ্যাবিলিটিস হচ্ছে প্লুরাল নাউন, যেটার সিঙ্গুলার নাউন হচ্ছে অ্যাবিলিটি। ভাইয়ার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, যারা আমার কথা মনোযোগ দিয়ে শুনছো, সে অনুযায়ী কাজ করছো, তারা 100% ইংলিশে ভালো করবা এবং থ্রু আউট দ্য লাইফ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে? তাহলে অ্যাবিলিটিস হচ্ছে প্লুরাল নাউন, অ্যাবিলিটি হচ্ছে সিঙ্গুলার নাউন। তাহলে অ্যাবিলিটি নাউন হলে এইবল হচ্ছে তার অ্যাডজেক্টিভ। এবং প্রায়ই আমরা বলে থাকি কোন শব্দের শেষে এইবল থাকলে, এই যে কোন শব্দের শেষে এইবল থাকলে সেগুলো কি হয়? সাধারণত অ্যাডজেক্টিভ হয়, ঠিক আছে? তাহলে অ্যাবিলিটি নাউন, এইবল হচ্ছে অ্যাডজেক্টিভ। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ইনেবল। ইনেবল হচ্ছে ভার্ব। ইনেবল হচ্ছে কি? ভার্ব। ইনেবল ইএন দিয়ে শুরু হয়েছে, ইনেবল। যদি এটা এবলের বিপরীত শব্দ হয়, এবলের বিপরীত শব্দ হচ্ছে আনএবল। এবলের অ্যান্টোনিম, অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। বিপরীত শব্দ হচ্ছে আনএবল। এইভাবে পড়তে হবে। আনএবল নিজেও একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তাহলে সেট অফ অ্যাবিলিটিস টু ফাংশন মিনিংফুলি। তাহলে কি করতে আমাদের দেয়? টু ফাংশন। তার মানে টু ফাংশন, ফাংশন এখানে একটা ভার্ব, ভার্বের বেস ফর্ম। তার মানে মিনিংফুলি মানে কি? আমরা বলি না যে ভাই আজাইরা কথা বলিও না, মিনিংফুল কথাবার্তা বলো, যেটা প্রাসঙ্গিক। তাহলে যে প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক, প্রাসঙ্গিক, অপ্রাসঙ্গিক। তাহলে মিনিংফুল মানে কি? প্রাসঙ্গিক, ঠিক আছে? মিনিংফুল মানে কি? প্রাসঙ্গিক। তাহলে মিনিংফুল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। দেখো রে ভাই, দেখো, শেখো, শেখো, শিখে যাও। তাহলে মিনিংফুল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। মিনিংফুল অ্যাডজেক্টিভ। তাহলে মিনিংফুলি কি? আমাকে বলো, কমেন্টে বলো, মিনিংফুলি কি? অ্যাডভার্ব। কিভাবে? আমরা সবাই জানি অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই কিসে পরিণত করে? অ্যাডভার্বে পরিণত করে, তাই না? তাহলে অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই মিনিংফুলি। তাহলে মিনিংফুল হচ্ছে প্রাসঙ্গিক। তার মানে এইটার একটা সিনোনিম কি হতে পারে? রেলিভেন্ট। রেলিভেন্ট, বুঝতে পারছো? এইটাই হচ্ছে পড়া। তাহলে পরীক্ষায় তোমাদের এমসিকিউতে লিখে রাখো, এমসিকিউতে এরকম আসবে যে মিনিংফুলের সিনোনিম কোনটা? মিনিংফুল। তাহলে তোমাকে আগে বুঝতে হবে মিনিংফুলটা কি। তাহলে মিনিংফুলটা যদি হয় একটা অ্যাডজেক্টিভ, তাহলে এটার সিনোনিম হতে পারে রেলিভেন্ট। এটার সিনোনিম কি হতে পারে? এটার সিনোনিম হতে পারে রেলিভেন্ট। মনে থাকবে তো? রেলিভেন্ট। ওকে, গট ইট, থ্যাংক ইউ। তাহলে রেলিভেন্টের বিপরীত শব্দ কি? রেলিভেন্টের বিপরীত শব্দ হচ্ছে ইররেলিভেন্ট। তার মানে একটা আইআর যুক্ত হবে, ইররেলিভেন্ট। দেখো এইভাবে হচ্ছে পড়া। তাহলে মিনিংফুলের সিনোনিম রেলিভেন্ট, রেলিভেন্টের অ্যান্টোনিম ইররেলিভেন্ট। রেলিভেন্টের অ্যান্টোনিম কি? রেলিভেন্টের অ্যান্টোনিম হচ্ছে ইররেলিভেন্ট। ওকে, ঠিক আছে। তাহলে আমাদেরকে কি দিচ্ছে? প্রথমত নলেজ দিচ্ছে, সেট অফ অ্যাবিলিটিস দিচ্ছে। কি করতে? টু ফাংশন মিনিংফুলি। তার মানে ঠিকঠাক ভাবে ফাংশন করার জন্য। টু ফাংশন যৌক্তিকভাবে, রেশনালি, মিনিংফুলি। আচ্ছা, কোথায় কোথায় ফাংশন করতে? ইন লাইফ, জীবনে। তাহলে প্রথম লাইনে আমরা একটা জিনিস পেয়ে গেলাম। ঠিক এইভাবেই যদি পরীক্ষায় আসে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার লাইফ, তখন তোমাকে কিন্তু এইভাবেই লিখতে হবে যে এই ইংলিশ শিখে আমার লাভটা কি। তখন কিন্তু ইংলিশ সম্পর্কে একটা এরকম লাইন লিখতে হবে যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইউজড অল ওভার দ্য ওয়ার্ল্ড। এরকম একটা কিছু বলে তারপরে তুমি শুরু করলা যে এই যে তোমার ইংলিশটা কেন জানা জরুরি, বা ধাপে ধাপে তুমি লিখলা। সো একইভাবে তারাও সেটা করেছে যে এডুকেশন আমাদেরকে নলেজ দেয়, সেট অফ অ্যাবিলিটিস মানে দক্ষতা, আমাদেরকে দক্ষ করে তোলে, টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। সাচ অ্যাজ, তাহলে যখনই তুমি সাচ এস পাবা, লিখে রাখো, লিখে রাখো, সাচ এস পাইলেই সেখানে উদাহরণ পাবা। সাচেস পাইলেই তুমি সেখানে কি পাবা? উদাহরণ পাবা। ভাইয়া কিভাবে? দেখো, এক্সাম্পল দেওয়ার জন্য, মানে উদাহরণ দেওয়ার জন্য, ইংলিশে ইংলিশে উদাহরণ দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য তুমি সব সময় এই সাচ অ্যাজ, ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলোকে ব্যবহার করে থাকো, ঠিক আছে? মনে থাকবে? সাচ এজ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, মনে থাকবে? সাচ এজ, ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এগুলোকে তুমি ব্যবহার করে থাকো। ওকে, ঠিক আছে। তাহলে কি বলছে? সাচ এজ। এখন আমরা এক্সাম্পল গুলো দেখবো। দ্য অ্যাবিলিটি, এই যে অ্যাবিলিটি একটা নাউন, আর্টিকেলের পরে একটা শব্দ হলে সেটা নাউন।
দ্য অ্যাবিলিটি টু ডিসাইড একটা ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, তাহলে ডিসিশন হচ্ছে তার নাউন ফর্ম। ডিসাইড হচ্ছে যদি ভার্ব হয়, ডিসাইড যদি ভার্ব হয় তাহলে ডিসিশন কি? ডিসিশন হচ্ছে নাউন, ঠিক আছে? তাহলে অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, তার মানে তুমি যেন যৌক্তিকভাবে সবকিছু চিন্তা করতে পারো। টু ডিসাইড থিংস রেশনালি, তাহলে রেশনাল মানে কি? যৌক্তিক। রেশনালি মানে হচ্ছে কি? যৌক্তিক ভাবে। তাহলে রেশনাল যদি হয় অ্যাডজেক্টিভ, রেশনাল যদি কি হয়? রেশনাল যদি হয় অ্যাডজেক্টিভ, তাহলে তার সাথে এলওয়াই যোগ করে দাও, পেয়ে যাবে তুমি অ্যাডভার্ব রেশনালি। ওকে, and make the right choices, তাহলে কিন্তু একটা লাইন শেষ হলো এইটা বলে and make the right choices, তার মানে সঠিক চয়েস কি করার মাধ্যমে? সঠিক চয়েস নেয়ার মাধ্যমে। এখানে মেক দিয়ে মূলত নেয়াকে বোঝাচ্ছে। তাহলে এখানে একটা জিনিস পরীক্ষায় আসতে পারে, এই জিনিসটা হচ্ছে দা হচ্ছে আর্টিকেল, তাহলে রাইট এখানে কোন পার্টস অফ স্পিচ? এখানে রাইট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এখানে রাইট হচ্ছে একটা কি? অ্যাডজেক্টিভ। চয়েসেস এটা প্লুরাল নাউন, চয়েস থেকে এসেছে, চয়েসেস এটা প্লুরাল নাউন। এবং আমরা এখান থেকে কি করতে পারি? আমরা এখান থেকে এই ট্রিটাও দেখতে পারি ওয়ার্ডের, যে চয়েস যদি আমার নাউন হয়, চয়েস যদি আমার নাউন হয় তাহলে চুজ হচ্ছে কি? চুজ হচ্ছে আমার ভার্ব। এবং এটার সিনোনিম কি? এটার সিনোনিম হচ্ছে সিলেক্ট। বলো, মনে থাকবে? লিখেছো? এই কমেন্টে বলো, কমেন্টে বলো, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করো। বোঝা গেছে? তাহলে প্রথম লাইনটা একটা বড় লাইন ছিল, এন্ড মোটামুটি আমরা সাকসেসফুলি এটা বুঝতে পেরেছি যে হোয়াট ইজ বিং টোল্ড, এখানে কি বলা হয়েছে এটা কিন্তু আমরা মোটামুটি বুঝে ফেলছি, রাইট? এটা আমাদের কিন্তু বুঝতে আর দেরি হয় নাই, আমরা বুঝে ফেলছি এখানে কি বলতে চাইছে। তার মানে আমি যদি সহজ করে এই লাইনটাকে এখন ব্যাখ্যা করি, তাহলে ব্যাপারটা হচ্ছে এই লাইন থেকে আমরা দুইটা জিনিস পাইছি, যে এডুকেশন আমাদেরকে কি প্রোভাইড করে? এডুকেশন আমাদেরকে নলেজ প্রোভাইড করে, আর আমাদেরকে দক্ষ হওয়ার জন্য কিছু দক্ষতা আমাদের মধ্যে তৈরি করে, সেট অফ অ্যাবিলিটিস। ওকে, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কেন এটা তৈরি করে? তার কারণ হচ্ছে টু ফাংশন মিনিংফুলি, টু ফাংশন মিনিংফুলি ইন লাইফ। কেন? আমরা যেন যৌক্তিকভাবে, আমরা যেন প্রাসঙ্গিকভাবে জীবনে সব কাজ করতে পারি বা ঠিকঠাকভাবে কাজগুলো করতে পারি। আচ্ছা, এবং তখন বলছে তাহলে উদাহরণ দেন। ভাই আপনি শুধু বলতেছেন যে মিনিংফুলি ফাংশন করবেন, উদাহরণটা কি? তখন ওরা উদাহরণ দিছে যে সাচ অ্যাজ দ্য অ্যাবিলিটি টু ডিসাইড থিংস রেশনালি, অর্থাৎ তোমার যদি মাথায় জ্ঞান থাকে, তুমি যদি চারপাশের জ্ঞান নিতে পারো, তুমি যদি পুস্তকের জ্ঞান নিতে পারো, তাহলে তুমি না যৌক্তিক চিন্তা করতে পারবা। আমি বলতেছি না যে তুমি পুস্তকের জ্ঞান না নিলে যৌক্তিক চিন্তা করতে পারবা না। অফকোর্স তোমার যদি সারাউন্ডিংসের জ্ঞান ভালো থাকে, তোমার সারাউন্ডিংসটা যদি খুব পজিটিভ ভাইবের মানে দ্বারা, পজিটিভ ভাইব দ্বারা তৈরি করা থাকে, তাহলে তুমি অবশ্যই রেশনাল চিন্তা করতে পারবা। বাট মোর অফেন আমরা দেখে থাকি যে তখনই মানুষ ডিসিশন রাইটফুলি নিতে পারে, রেশনাল নিতে পারে, যখন সে এডুকেটেড হয়, অর্থাৎ সে শিক্ষিত হয়। অ্যান্ড মেক দ্য রাইট চয়েসেস, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ সঠিক চয়েস করা এটা কোনো ব্যাপার না। কারণ দেখো, আমরাই এই পার্টিকুলার টেক্সট বুকে পড়বো দ্য স্টোরি অফ শিল্পী, আমরাই এই পার্টিকুলার টেক্সট বুকে দ্য স্টোরি অফ শিল্পীর মতো টেক্সট পড়বো, যেখানে আমরা দেখবো শিল্পী একটা অল্প বয়সী মেয়ে, তাকে কিভাবে তার মা বাবা জোর করে বিয়ে দিয়ে দেয় আলটিমেটলি, এবং বিয়ে দেওয়ার পর তার যে ইনলস আছে, তার যে শ্বশুর বাড়ির লোকজন, তারা কিভাবে জোরপূর্বক ওই মেয়েটাকে বাচ্চা নেওয়ার জন্য বারবার প্রভোক করতে থাকে, এন্ড আলটিমেটলি সে শিল্পী তার হাজবেন্ডকে বোঝাতে সক্ষম হয়। কেন? বিকজ শিল্পীও পড়াশোনা করেছিল, এবং সে আরো কিছু এক্সটার্নাল এনজিওস এর কাছে গিয়ে, মানে এক্সটার্নাল কিছু বডি ইনস্টিটিউশন যেমন এনজিওতে গিয়ে সে বিভিন্ন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, এবং যখনই শিল্পী জ্ঞান অর্জন করেছে, কি করেছে? শি মেড হার হাজব্যান্ড আন্ডারস্ট্যান্ড, সে তার হাজব্যান্ডকে বোঝাতে চেষ্টা করেছে যে দেখো এই করলে এই হতে পারে, এই তুমি পেতে পারো। সো দ্যাট ইজ হাউ থিংস ওয়ার্ক। ওকে, তারপরে বলছে অ্যাজ উই লার্ন হাউ টু রিড, তার মানে আমরা অ্যাজ এর ব্যবহার জানি, আমরা যেহেতু বলি, আমরা সিন্স অ্যাজ বিকজ যেহেতু বলি, অ্যাজ উই লার্ন আমরা যেহেতু শিখি, হাউ টু রিড কিভাবে পড়তে হয়, রাইট তার মানে কিভাবে লিখতে হয়। তাহলে অ্যাজ উই লার্ন হাউ টু রিড, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, তার মানে কিভাবে অ্যারিথমেটিক বুঝছো, যে যোগ বিয়োগ, তোমরা পাটিগণিত পড়ছো না, এই পাটিগণিতকেই ডিনোট করতেছে, নির্দেশ করতেছে। তার মানে আমরা যখন শিখতে পারি, আমরা যেহেতু শিখতে পারি, এই যে আমরা যখন লিখতে পড়তে জানি, এবং ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক্স, এখানে দেখো খুব ইম্পর্টেন্ট, এই বেসিকটা কিন্তু একটা, দেখো
এই বেসিকটা এখানে একটা অ্যাডজেক্টিভে পরিণত হয়েছে, অপারেশনসটা এখানে নাউনে পরিণত হয়েছে, কারণ নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে। আচ্ছা, তারপরে অফ প্রিপোজিশন, এই অ্যারিথমেটিক, এটা কিন্তু একটা নাউন, ঠিক আছে। তার মানে সহজ কথা, অ্যাজ উই লার্ন, আমরা যেহেতু শিখি হাউ টু রিড এন্ড রাইট, কিভাবে লিখতে হয় পড়তে হয়, অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশনস অফ অ্যারিথমেটিক, কিভাবে যোগ বিয়োগ করতে হয়, গুণ ভাগ করতে হয়, ঠিক আছে। উই গেইন আ ডিগ্রি, তার মানে কি আমরা অর্জন করি, গেইন মানে কি অর্জন করা, তাহলে এটার সিনোনিম কি হতে পারে বলো, এটার সিনোনিম কি হতে পারে আমাকে বলো, এটার সিনোনিম হতে পারে গেট, ঠিক আছে। তাহলে আমরা গেইন অর্জন করি, গেটও এর সিনোনিম হতে পারে। উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি যখন নিজে নিজে কোনো একটা জিনিস বুঝবা, তুমি যখন বারবার প্র্যাকটিসের মাধ্যমে কোনো একটা জিনিসকে এক্সপ্লোর করবা, তখন তোমার ভিতরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সেলফ কনফিডেন্স। এন্ড নাও ওয়াই আর উই টেলিং বারবার যে এডুকেশন ইজ ইম্পর্টেন্ট, জাস্ট বিকজ তুমি যদি এডুকেটেড না হও, বা তুমি যদি এডুকেশনের প্রতি তোমার ঝোঁক না দেখাও, বা তোমার ঝোঁক না থাকে, তাহলে তুমি কিন্তু সেলফ কনফিডেন্স বিল্ড আপ করতে পারবে না। ভাই সারাদিন বসে ঘুমিয়ে টিভি দেখে বা মুভি দেখে বা ইন্টারনেটে গেম খেলে তুমি কিন্তু সেলফ কনফিডেন্স বাড়াতে পারবে না, খুবই লো। এইরকম আমি অনেককেই দেখেছি, আমার নিজের খুব ক্লোজ একটা ছেলে, ছোট ভাই, সে এরকম, সে এক এক সময় শুধু তার মত চেঞ্জ করে, তার মাইন্ড চেঞ্জ হয়ে যায়, সে কিন্তু কি থাকতে পারে না, স্টিক টু থাকতে পারে না। সে একবার ভেবেছিল সে মোবাইলে গেম টেম খেলে সে বিরাট গেমার হবে, বাট কিছুদিন পরেই তার সেই ইচ্ছাটা চলে যায়, সে পড়াশোনা থেকে দূরে যেতে থাকে, সে ড্রপ দিতে থাকে ইয়ার। সো এইটা কিন্তু খুবই লেন্দি একটা প্রসেস। সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এই জন্য এই এডুকেশনটা ইম্পর্টেন্ট, যাতে করে তোমার সেলফ কনফিডেন্স বৃদ্ধি পায়। তুমি করো, তুমি সাইডে অনেক কিছু করতে পারো, বাট তোমার বেসিক এডুকেশনটা থাকা দরকার, ঠিক আছে। ওকে, তো দ্যাট মিনস যে আমরা একটা ডিগ্রি অর্জন করি, যেটা হচ্ছে কি সেলফ কনফিডেন্স। এখন সবাই অনেকে মনে করে আরে এই ডিগ্রিতে কি কাগজের ডিগ্রি, না, এই ডিগ্রিটা হচ্ছে কি সেলফ কনফিডেন্স, মানে আত্মনির্ভরতা, মানে তুমি যে আত্মনির্ভরশীল, তুমি যে নিজের প্রতি নিজে একটা ভরসা রাখতে পারো, সেই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, খুব ইম্পর্টেন্ট, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ইফ আই হ্যাভ টু সে। We learn to think for ourselves. Nowadays, we do not learn to think for ourselves. We don't think of ourselves. আমরা না আজকাল ভুলেই গেছি, আমাদের ব্যাপার আমরা ভাবতেই চাই না। The thing is like that, we tend to think about too many activities, too many people, কিন্তু আমরা আমাদের ব্যাপারে ভাবি না। That's the worst part. আমাদের থিঙ্কিং প্রসেসের ওয়ার্স্ট পার্ট হচ্ছে এইটা। তাহলে আমরা কি বলতেছি, আমরা এখানে বলতেছি we learn, আমরা শিখি, টু থিঙ্ক, এই যে ইনফিনিটিভ টু প্লাস ভার্বের বেস ফর্ম, ফর আওয়ারসেলভস। আওয়ারসেলভস কি বলো, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, লিখে রাখো, এটা একটা রিফ্লেক্সিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন। এবং রিফ্লেক্সিভ প্রোনাউন দুই ভাবে হয়, সিঙ্গুলার প্লুরাল, দুই ভাবে হয়, সিঙ্গুলার প্লুরাল। যদি শব্দের শেষে সেলফ থাকে তাহলে সেটা সিঙ্গুলার, যদি শব্দের শেষে সেলভস থাকে তাহলে সেটা প্লুরাল। বলো কি বলছি, শব্দের শেষে সেলফ থাকলে সিঙ্গুলার, শব্দের শেষে সেলভস থাকলে সেটা প্লুরাল। তাহলে উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলফ, আমরা আমাদের সম্পর্কে ভাবতে শিখি। অ্যান্ড আর্টিকুলেট, সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দ, অ্যান্ড আর্টিকুলেট আওয়ার থটস। আচ্ছা, এখন আর্টিকুলেট মানে কি জানো, আমরা এইটা বুঝি, এই যে দেখো আমি যে প্রসেসটা করতেছি এইটাকে আমরা আর্টিকুলেশন বলি। কি বলি, আর্টিকুলেশন, মানে এই যে কোনো কিছু একটা ঘুরতেছে, আর্টিকুলেশন। কিন্তু এখানে এই আর্টিকুলেটটা স্পষ্ট বা ক্লিয়ার বলতে ব্যবহার করা হয়েছে। সো মাঝে মাঝে এই ধরনের শব্দগুলো আমাদেরকে কনফিউজ করে দেয়, আমরা কনফিউজড হয়ে যাই, আরে এটা কি, আর্টিকুলেটের মানেটা কি, নড়াচড়া করাচ্ছে না, এটা স্পষ্ট করাচ্ছে তোমাকে, ঠিক আছে। তার মানে উই লার্ন টু থিঙ্ক ফর আওয়ারসেলভস, আমরা আমাদের সম্পর্কে চিন্তা করতে শিখি। অ্যান্ড আর্টিকুলেট, স্পষ্ট করতে পারি আওয়ার থটস, তার মানে আমরা আমাদের চিন্তাগুলোকে স্পষ্ট করতে পারি। তাহলে এখানে আর্টিকুলেট কি বলো, কমেন্টে বলো, এখানে আর্টিকুলেটটা কি, স্পষ্ট করা অর্থে ব্যবহৃত হয়েছে, স্পষ্ট করা। উই আর্টিকুলেট আওয়ার থটস। উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট, খেয়াল করো, উই পিক আপ তার মানে কি, উই পিক আপ বলতে এখানে উই গ্রো, আলটিমেটলি উই গ্রো, বুঝতে পারছো। তার মানে আমরা যখন একটা এডুকেশনাল প্রসেসে থাকি, আমরা যখন জ্ঞান অর্জন করতে থাকি, উই অ্যাকচুয়ালি গ্রো আওয়ার স্কিলস, আমরা আমাদের দক্ষতাগুলোকে কি করি, গ্রো করি, এমপাওয়ার করি। তাহলে উই পিক আপ স্কিলস টু কমিউনিকেট, দেখো টু কমিউনিকেট খুব ইম্পর্টেন্ট, টু কমিউনিকেট, টু প্লাস ভার্বের বেস ফর্ম, আমরা জানি কমিউনিকেশন হচ্ছে নাউন, কমিউনিকেশন এটা একটা কি, এটা একটা নাউন,
তাহলে টু কমিউনিকেট, তাহলে কমিউনিকেটের সাথে সবসময় কি বসে? উইথ বসে। কমিউনিকেটের সাথে উইথ বসে, তাহলে টু কমিউনিকেট উইথ আদার্স, অর্থাৎ অন্যদের সাথে কমিউনিকেশন করার জন্য। অ্যান্ড ম্যানেজ, তাহলে দেখো এটাকে বলা হয় বেয়ার ইনফিনিটিভ। যখন আমি এন্ডের আগে, যখন আমি, দেখো মনোযোগ দিয়ে দেখাচ্ছি, এটা কিন্তু রাইট ফর্মস অফ ভার্বসও কাজে লাগবে। রাইট ফর্মস অফ ভার্বসে এই এন্ডের আগে কি আছে? টু আছে। টু এর পরে কি আছে? ভার্বের বেস ফর্ম আছে। তাহলে এর পরে আর ম্যানেজার আগে তারা টু বসায় নাই, তার মানে এটা টু দুইবার ব্যবহার করার দরকার নেই। আমরা বুঝতেই পারছি এন্ড দ্বারা যখন যুক্ত হচ্ছে এই অংশটাকেই আমরা ব্যাখ্যা করতেছি। তার মানে উই পিক আপ স্কিলস বা উই গ্রো স্কিলস টু কমিউনিকেট, যোগাযোগ করার জন্য। কমিউনিকেট উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন লিখে রাখো, ঠিক আছে? যেমন আই কুড নট কমিউনিকেট উইথ দেম, আমি তাদের সাথে কমিউনিকেট করতে পারিনি, ঠিক আছে? আই ফেইল টু কমিউনিকেট উইথ দেম, আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স লিখে থাকি। আমরা কি লিখে থাকি? আমরা লিখে থাকি এরকম যে আই ফেইলড টু কমিউনিকেট ড্যাশ দেম, তখন এখানে আমাদেরকে কি লিখতে হয়? উইথ লিখতে হয়, ঠিক আছে? আর একটা জিনিস কি বললাম? ইনফিনিটিভের ইউজটা। যেমন আমি বললাম যে আই লাভ টু প্লে ফুটবল অ্যান্ড ড্যাশ গোলস। ধরো এইটা তোমার সেকেন্ড পেপারে আসবে, এই সেন্টেন্সটা তোমার সেকেন্ড পেপারে আসবে, তোমাকে বুঝতে হবে ভাইয়া কি বলছি। ভাইয়া বলছি যে যখন আমি বলছি আই লাভ, আমি পছন্দ করি, আমি ভালোবাসি, এইখান থেকে আমার প্রসেসটা শুরু হয়েছে। এইটা আমার ইনফিনিটিভ, টু প্লে ফুটবল, ইনফিনিটিভ ফ্রেজ। এটা কি বলতেছি? শব্দ মিলে ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে শুধু ইনফিনিটিভ কি? শুধু ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। যখনই এর সাথে একটা ওয়ার্ড যুক্ত হচ্ছে তখন এই পুরোটা কিসে পরিণত হচ্ছে? এই পুরোটা হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজে পরিণত হচ্ছে। কিসে? ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আই লাভ টু প্লে ফুটবল অ্যান্ড ড্যাশ গোলস, তুমি কি টু স্কোর গোলস লিখবা? না, শুধু স্কোর লিখবা। বলো বুঝতে পারছো? বলো বুঝতে পারছো? এটা পরীক্ষায় আসবে এবং অলরেডি পরীক্ষায় আসছে বিগত বছরের গ্রামাটিক্যাল আইটেম রাইট ফর্মস অফ ভার্বসে। তোমরা প্র্যাকটিস করবা যখন দেখতে পাবা। তাহলে আই লাভ টু প্লে ফুটবল অ্যান্ড স্কোর গোলস, তুমি মনে করতে পারো টু লেখার দরকার আছে। নো, বেয়ার ইনফিনিটিভের ইউজ, অর্থাৎ এখানে টুটা উজ্জ্ব আছে, আর লেখার দরকার নাই, কারণ একবার অলরেডি এখানে ইনিশিয়েট করে দিয়েছে টু প্লে ফুটবল অ্যান্ড স্কোর গোলস। ওকে, তাহলে কমিউনিকেট উইথ আদার্স অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল। এখন অ্যাফেয়ার্স দিয়ে কি বোঝাচ্ছে? আমরা কারেন্ট অ্যাফেয়ার্স একটা শব্দ ইউজ করে থাকি। কি শব্দ ইউজ করে থাকি? কারেন্ট অ্যাফেয়ার্স, মানে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া ব্যাপারগুলো, সম্প্রতি ঘটে যাওয়া যে ঘটনাগুলো, কারেন্ট অ্যাফেয়ার্স। তার মানে অ্যাফেয়ার্স দিয়ে তুমি ঘটনাকেই বোঝাবা। অনেক সময় অনেকে অ্যাফেয়ার মানে মনে করে লাভ রিলেশনশিপ। নো, অ্যাফেয়ার মানেই লাভ রিলেশনশিপ না, অ্যাফেয়ার মানে যে কোনো একটা ঘটনা। আর যখন বলতেছে অ্যাফেয়ার্স, যখন বলতেছি কি অ্যাফেয়ার্স, তার মানে ঘটনা সমূহ, ঠিক আছে? অ্যাফেয়ার্স ওয়েল, ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, ওয়েল হচ্ছে একটা কি অ্যাডভার্ব। তার মানে আমরা এডুকেশনের মাধ্যমে আমাদের স্কিলস গুলোকে গ্রো করি কমিউনিকেট করার জন্য। কাদের সাথে? বাইরের মানুষদের সাথে, আদার্স পিপলদের সাথে। অ্যান্ড ম্যানেজ আওয়ার অ্যাফেয়ার্স ওয়েল, আমরা যেন আমাদের যে ঘটনাগুলো ঘটে থাকে আমাদের জীবনে, আমাদের যে দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো আমরা ঘটাই, সেগুলো যেন ম্যানেজ করতে পারি। এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। বাহ, কত সুন্দর একটা লাইন, কত সিম্পলিসিটিতে লিখছে তারা। সিম্পল, সিম্পলিসিটি। সিম্পল যদি অ্যাডজেক্টিভ হয়, লিখো খাতায় লিখো, সিম্পল যদি অ্যাডজেক্টিভ হয়, সিম্পলিসিটি হচ্ছে নাউন। সিম্পল যদি অ্যাডজেক্টিভ হয়, সিম্পলিসিটি হচ্ছে নাউন। তাহলে এডুকেশন হেল্পস, এডুকেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের মতো, এটা একটা প্রপার নাউন। তাহলে এর সাথে এস বাই এস যুক্ত হয়েছে। তাহলে এডুকেশন হেল্পস আস, আমাদেরকে। আস, আস কোথা থেকে আসছে ভাই? আস কোথা থেকে আসছে ভাই? আস আসছে উই থেকে, উই থেকে আস। উই যদি হয় সাবজেক্টিভ ফর্ম, আস হচ্ছে অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? তাহলে এডুকেশন হেল্পস আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, আমাদেরকে চিন্তা করতে সাহায্য করে। তাহলে থিঙ্ক হচ্ছে ভার্ব, ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে একটা অ্যাডভার্ব। বুঝতে পারছো? বলো। তাহলে এডুকেশন আমাদেরকে হেল্প করে, এডুকেশন আমাদেরকে হেল্প করে থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, মানে স্বাধীনভাবে চিন্তা করতে, ঠিক আছে? হ্যাঁ, এখানেও কিন্তু বেয়ার ইনফিনিটিভের ইউজ হয়েছে, অর্থাৎ আমরা কিন্তু মনে মনে একটা টু চিন্তা করতেছি। এডুকেশন হেল্পস আস টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু আলটিমেটলি টুটা লেখার প্রয়োজন নাই। এডুকেশন হেল্পস আস
think independently and make our own, তার মানে কি আমাদের কোনো ডিসিশন নেওয়া, make our own। তাহলে এখানে তুমি বুঝতে পারতেছো এখানে মেকটা একটা ভার্ব হিসেবে আছে, আওয়ার হচ্ছে একটা পজেসিভ প্রোনাউন হিসেবে আছে, এখন ওনটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ, আমরা সবাই জানি। তাহলে মেক আওয়ার ওন অপিনিয়ন্স, অপিনিয়ন্স মানে কি বলে না, মতামত সমূহ। তার মানে এডুকেশনের মাধ্যমেই বা এডুকেশনের থ্রুতেই, থ্রু এডুকেশন ইউ ক্যান বিল্ড আপ ইউর কি ইমোশনস, ইউ ক্যান বিল্ড আপ ইউর অপিনিয়ন্স অ্যাবাউট সার্টেন থিংস। তুমি তোমার অপিনিয়ন গুলোকে বিল্ড আপ করতে পারো। ইউ ক্যান থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তোমার যদি জ্ঞান না থাকে ভাই, এটা ট্রু ভাই, এটা ট্রু, তুমি কখনোই স্বাধীনভাবে চিন্তা করতে পারবা না, তুমি অলওয়েজ একটা পরাধীন মেন্টালিটিতে থাকবা। ডু ইউ বিলিভ দ্যাট? আমাকে বলো তো কমেন্টে, একটু কমেন্টে বলো, ডু ইউ গাইজ বিলিভ দ্যাট? তোমরা যদি কখনো এই জিনিসটা খেয়াল করো যে আসলে এডুকেশনটা কেন ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ, জাস্ট বিকজ ইট হেল্পস ইউ টু গ্রো, ইট হেল্পস ইউ টু থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তুমি যদি লাইফে স্বাধীন চেতা হয়ে কোনো কিছু চিন্তা করতে চাও, তোমার মিনিমাম নলেজ লাগবে। তার মানে এডুকেশন তোমার লাগবে, ফর্মাল এডুকেশন তোমার লাগবে ভাই, সেটা হোম থেকে শুরু হোক অথবা তুমি ইনস্টিটিউশনে গিয়ে নাও। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ইন ইউর লাইফ। ওকে ওকে, অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা যখন জানতে পারি, যেহেতু আমরা অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা যখন আরো বেশি জানতে পারি কি জীবন সম্পর্কে এবং পৃথিবী সম্পর্কে, মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্য লাইফ, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস। আমরা কি করি, আমরা ভালো জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করি। এখন এই অ্যাপ্রিসিয়েট শব্দটা আমরা অনেক জায়গায় ইউজ করি। আমরা বলি না একটু অ্যাপ্রিসিয়েট করলে কি হয়, তার মানে কি একটু চিয়ার আপ করলে কি হয়। অ্যাপ্রিসিয়েটের আরেকটা অর্থ কি, মানে ইংলিশ টু ইংলিশ, চিয়ার আপ সামওয়ান, চিয়ার আপ সামথিং। তাহলে অ্যাপ্রিসিয়েট মানে কাউকে তুমি ব্যাকআপ করতেছো, আরে না ভালো করতেছো, তাহলে এই যে তুমি তাকে একটা গুড ভাইব দিচ্ছ, এন্ড দ্যাটস ওয়াই উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস। এটা ট্রু, এটা ট্রু। গুড হচ্ছে এখানে একটা অ্যাডজেক্টিভ, থিংস হচ্ছে এখানে প্লুরাল নাউন। তাহলে এটাই ট্রু যে যখন তুমি আরো জানো দুনিয়া সম্পর্কে, এবং এই জানাটাই এডুকেশন, এই যে তুমি জানার চেষ্টা করতেছো এটাই এডুকেশনের একটা প্রসেস। তো তখন তুমি দুনিয়া সম্পর্কে আরো জানার যখন আরো চেষ্টা করো, তখন তুমি ভালো জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শেখো। ভালো জিনিসগুলোকে তুমি ভালোই বলো, মন্দ বলো না কিন্তু, ভেরি গুড থিং, রাইট? তাহলে ইউ অ্যাপ্রিসিয়েট গুড থিংস। তারপরে কি বলছে, it offers us but also become critical of the deviations from the values it imparts। তার মানে ব্যাপারটা হলো যে যখনই আমরা পৃথিবী সম্পর্কে আরো জানি, we appreciate the good things, অর্থাৎ আমরা স্বাগত জানাই, আমরা ব্যাকআপ করি ভালো জিনিসগুলোকে যেটা এডুকেশন আমাদেরকে অফার করে। ইট অফার্স আস, আমি সব সময় তোমাদেরকে পড়াইছি, কি পড়াইছি, ইট হচ্ছে একটা ইম্পার্সোনাল প্রোনাউন, তারপরে সিঙ্গুলার ভার্ব বসে, মানে এস বা ইএস। তাহলে ইট অফার্স আস, বাট অলসো, এই অলসো হচ্ছে একটা অ্যাডভার্ব, বিকাম ক্রিটিক্যাল, ক্রিটিক্যাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, ক্রিটিক্যাল একটা কি অ্যাডজেক্টিভ। তার মানে আমরা যতটা না অ্যাপ্রিসিয়েট করি, আমরা ক্রিটিক্যালও হই, তার মানে আমরা সমালোচনা করি। এখানে ক্রিটিক্যাল দিয়ে বোঝাচ্ছে তোমার ভিতরে যে সমালোচনা করার যে একটা অনুভূতি, সেটাও কি হয়, তৈরি হয়। এন্ড বিকাম ক্রিটিক্যাল অর্থাৎ তুমি খুব সূক্ষ্মভাবে সবকিছু চিন্তা করতে শুরু করো। ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম, খুবই ইম্পর্টেন্ট, চ্যুত হওয়া, বিচ্যুত হওয়া, ডেভিয়েশনস ফ্রম খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আমার বেলায় এসএসসিতে আসছিল ডেভিয়েট ফ্রম, কোনো কিছু থেকে বিচ্যুত হওয়া, ডেভিয়েট ফ্রম, তোমরাও বইয়ে পাবা, বইয়ে খুঁজলেই পেয়ে যাবা। তাহলে অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালিউজ, ভ্যালিউ মানে কি, মোরাল ভ্যালিউজ, মোরাল ভ্যালিউজ আমরা যেমন বলি, ভ্যালিউজ মানে যেই কি, যে পন্থাগুলো আছে, যে উসুলগুলো আছে, ঠিক আছে, আমাদের লাইফের কিছু কি থাকে, ভ্যালিউ থাকে, অর্থাৎ আমরা কিছু প্রথার উপর ভিত্তি করেই চলি। তো ওই ভ্যালিউজের কথা বলেছে যে এটা যখন কি হয়, আমরা ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালিউজ ইট ইম্পার্টস। তার মানে যেই ভ্যালিউটা এটা ইম্পার্ট করে, ইম্পার্ট মানে কোনো কিছু প্রদান করা, ইম্পার্ট মানে কোনো কিছু প্রদান করা, তার মানে আমরা কি করি, বিচ্যুত হয়ে যাই। এটা ট্রু, যখন তারা বিচ্যুত হয়ে যায় আমরা তখন তার বিরুদ্ধে বা তার ওই ব্যাপারটাই ক্রিটিক্যাল হয়ে যায়। যেমন আমি গতকাল দেখলাম, এটা খুবই ফানি একটা জিনিস, যে চিন্তা করলে যে হিরো আলম আমাদের দেশের একজন নাগরিক, সে হচ্ছে জায়েদ খান, সেও একজন দেশের নাগরিক, একজন অভিনেতা। এই হিরো আলম বলতেছে জায়েদ খান নাকি একটু বেশি বেশি করতেছে আজকাল, ও একটু বেশি বেশি করতেছে। সো এই যে দেখো, হিরো আলমের ভিতরেও কিন্তু নলেজ আছে, দ্যাটস ওয়াই সে একটা কমেন্ট করেছে এবং সে ক্রিটিক্যাল হয়ে গেছে জায়েদ খানের অ্যাক্টিভিটি সম্পর্কে। সো দিস ইজ ভেরি সিম্পল। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ইন অ্যানাদার ওয়ে, ভাইয়া ইজ দিস রিয়েলি রাইট? কারণ হিরো আলম যে অ্যাক্টিভিটি করে সেটাও তো নেগেটিভ, বা সেটাও তো কোনো ভালো কিছু না। ইয়া মেবি ইউ আর ট্রু, আবার মেবি ইউ আর নট ট্রু, ইউ ডো নট নো। বাট এই যে আমাদের যে ক্রিটিক্যাল হওয়ার ব্যাপারটা,
দেখো ওরা ঘুরে ফিরে একই যাত্রার লোক, একই যাত্রা পালার লোক, একই ধরনের কাজ করে থাকে, হাসায় মানুষকে বা উল্টাপাল্টা কাজ করে, কিন্তু একজন আরেকজনকে কি করতেছে, তাদের কাজের ব্যাপারে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে চাচ্ছে, সমালোচক হওয়ার চেষ্টা করতেছে। অ্যান্ড দ্যাট ইজ হোয়াট দে আর ট্রাইং টু টেল আস, যে বিকাম ক্রিটিক্যাল অফ ডেভিয়েশনস ফ্রম, তার মানে ডেভিয়েট যখন হয়ে যাচ্ছ, বিচ্যুত হয়ে যাচ্ছ যখন তুমি, ঠিক আছে, এই ব্যাপারটা সম্পর্কে এখানে বলা হয়েছে। ওকে, অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড অর কনফ্লিক্ট দ্যাট ফলোজ, এবং এইটাই ট্রু। এরপরে কি হয়, হিরো আলম একটা কথা বলছে, তার এই মন্তব্যটা শুনে হয়তো জায়েদ খান একটু অন্য টাইপের একটা মন্তব্য করতে পারে। সো এই যে একটা হেট্রেড শুরু হয়, একটা কনফ্লিক্ট, একটা দ্বন্দ্ব শুরু হয়, এই প্রসেসটার কথা এখানে বলা হয়েছে। সো অ্যান্ড দ্য রাইজ অফ, তাহলে এখানে যদি তোমাকে কেউ প্রশ্ন করে, ভাই হেট্রেড কি, তুমি বলবা নাউন। কেন? কারণ এই অফের পরে, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে নাউন, এখানে দা আছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন, তাহলে দ্য রাইজ অফ হেট্রেড অর কনফ্লিক্ট, তাহলে হেট্রেডও নাউন হলে কনফ্লিক্টও নাউন, দ্বন্দ্ব, দ্যাট ফলোজ, যেটা কিনা সামনে এগিয়ে যায়। সো ব্যাপারটা এরকমই। লাস্ট লাইনটা আমাদেরকে এটাই বোঝাচ্ছে যে অ্যাজ উই নো মোর অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড, আমরা যখন পৃথিবী সম্পর্কে আরো বেশি জানি, উই অ্যাপ্রিসিয়েট দ্য গুড থিংস, আমরা চেষ্টা করি ভালো জিনিসগুলোকে কি করার, ভালো বলার, অ্যাপ্রিসিয়েট করার। ইট অফার্স আস, অর্থাৎ পৃথিবীতে যা আমাদেরকে অফার করা হয়, বাট অলসো, কিন্তু তাছাড়াও আমরা কি করি, বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালিউজ, অর্থাৎ কেউ যদি ভ্যালিউ থেকে, কেউ যদি একটা প্রথা থেকে, বা যেই জিনিসগুলো হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ ভিত্তি, সেগুলো থেকে যখন মানুষ চ্যুত হয়, আমরা ক্রিটিক্যাল হয়ে যাই, উই বিকাম ক্রিটিক্যাল। এখন দেখো কত ইম্পর্টেন্ট ভাই, আমি তোমাদেরকে পড়াইছি ক্রিটিক্যাল একটা অ্যাডজেক্টিভ। তোমরা দেখো বিকাম হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আর তোমাদেরকে ভাইয়া এটাও পড়াইছি যে লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, লিঙ্কিং ভার্বের পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। বলো পড়াইছি না, আমরা সেন্টেন্স পড়ছি না যে ইট ফিলস গুড, তাহলে ফিল হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, এরপরে কিন্তু ওয়েল বসে নাই, গুড বসছে, ইট ফিলস গুড। তাহলে একইভাবে এখানেও বিকাম ক্রিটিক্যাল অ্যাডজেক্টিভ বসছে, তাহলে বিকাম ক্রিটিক্যাল অফ দ্য ডেভিয়েশনস ফ্রম দ্য ভ্যালিউজ ইট ইম্পার্টস অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড অ্যান্ড কনফ্লিক্ট দ্যাট ফলোজ। তার মানে আমরা ক্রিটিক্যাল হয়ে যাই যখনই আমরা এই ধরনের ভুল কোনো কিছু দেখি, যেটা আমাদেরকে প্রদান করা হয়, ইম্পার্ট প্রদান করা, অ্যান্ড দ্য রাইজ অফ হেট্রেড, এবং দিন শেষে কি হয়, একটা হিংসা বা একটা ঘৃণার একটা উৎপত্তি হয়, রাইজ দিয়ে এখানে উৎপত্তি বোঝাচ্ছে, অর কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব, দ্যাট ফলো, যেটা কিনা সামনে অগ্রসর হয়ে যায়, মানে যেটা আলটিমেটলি প্রবাহিত হয়। তা দেখো প্রথম যে এই যে ব্যাপারটা, এই পার্টটায় আমরা কি আলোচনা করতে দেখলাম, বেসিক্যালি এই পার্টটায় তারা জাস্ট এটাই আলোচনা করলো যে এডুকেশন আমাদেরকে কি কি জিনিস প্রোভাইড করতে পারে, এবং সেগুলোকে আমরা লাইফে কিভাবে ইউজ করে থাকি, এবং বাই আন্ডারস্ট্যান্ডিং অল দোজ থিংস, বাই আন্ডারস্ট্যান্ডিং এন্ড বাই ওয়াচিং দোজ থিংস, এই যে ওয়ার্ল্ডে যা কিছু ঘটতেছে এগুলোকে অবজার্ভ করার পরে কিভাবে আমরা রিঅ্যাক্ট করি, এই তিনটা জিনিস মূলত এই অংশ বোঝাইছে। বলো কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো, কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে বলতে পারো। সো এখান থেকে কয়েকটা জিনিস আমি শিখাইতে চাইছিলাম, এটা একটু ভুলে গেছি, এর মধ্যে দুইটা জিনিস আমার মনে আছে, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা, এই ওয়ার্ডের ফ্লোটা আমি একটু দেখাই দিচ্ছি তোমাদেরকে, এই ওয়ার্ডের ফ্লোটা একটু আমি দেখাই দিচ্ছি। তো আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট কি, আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নাউন কি, ইন্ডিপেন্ডেন্স, অ্যাডভার্ব কি, ইন্ডিপেন্ডেন্টলি। প্রায় সময় একটা ফিল ইন দা গ্যাপস আসে, প্রায় সময় একটা ফিল ইন দা গ্যাপস আসে, এই জন্য এটা দিচ্ছি এখানে, প্রায় সময় একটা ফিল ইন দা গ্যাপস আসে, এই জন্য এটা আমি একটু দিচ্ছি। এটা পরীক্ষায় এইভাবে আসে, এটা পরীক্ষায় কিভাবে আসে, এইভাবে আসে, পরীক্ষায় এটা এইভাবে আসে, খেয়াল করো সবাই, খেয়াল করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। যে একটু ওয়েট করো, তাহলে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, ইন্ডিপেন্ডেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, কারণ কি, তার কারণ হচ্ছে সিম্পল, তার কারণ হচ্ছে সিম্পল, অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই। তো প্রশ্নটা হচ্ছে ড্যাশ ইজ আওয়ার বার্থ রাইট, বলো কি হবে, বার্থ রাইট। দেখো পড়াশোনা কত মজার। তাহলে এখানে আমি জানি বাক্যের শুরুতে আছে, তাহলে কি বসবে, বাক্যের শুরুতে অ্যাডজেক্টিভ বসে না, অ্যাডভার্ব বসে না, তাহলে 100% এটাই হবে। তাহলে কি, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স ইজ আওয়ার বার্থ রাইট।
ইজ আওয়ার বার্থ রাইট। তাহলে এই ক্ষেত্রে আওয়ার যদি হয় আমার একটা পজেসিভ প্রোনাউন, বার্থ হচ্ছে একটা নাউন অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ, কারণ দুইটা নাউন পরপর বসছে। রাইট, এখানে রাইট অটোমেটিকলি নাউন হয়ে যায়। অথচ একটু আগে আমরা বললাম রাইট চয়েসেস, রাইটের পরে চয়েসেস ছিল, তখন আমরা বলতেছি এই রাইটটা আবার কি অ্যাডজেক্টিভ। তাহলে একই শব্দ সেন্টেন্সে তার যে পজিশন সেটার জন্য তার পার্টস অফ স্পিচের চেঞ্জ করে। একই শব্দ যখন সেন্টেন্সে ঘুরে ফিরে এরকম বসে তখন তার পার্টস অফ স্পিচের চেঞ্জ হয়। মনে থাকবে আর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনে থাকবে কিনা বলো? তাছাড়া গুডের একটা ফ্লো আছে। নর্মালি গুড কিন্তু একটা অ্যাডজেক্টিভ, এন্ড নর্মালি মানে বেসিক ওয়েতে যদি আমি পড়াই তাহলে ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব, ওয়েল হচ্ছে একটা অ্যাডভার্ব। আচ্ছা, গুডের কিন্তু তিনটা ফর্ম আছে, গুড নিজেও একটা ফর্ম, সেখানে গুড হচ্ছে আমার পজিটিভ ফর্ম। গুড কি ফর্ম? পজিটিভ ফর্ম। তাহলে কম্পারেটিভ ফর্ম কি? বেটার। বেটার হচ্ছে সেটার কম্পারেটিভ ফর্ম। আর সুপারলেটিভ ফর্ম কি? বেস্ট। সুপারলেটিভ ফর্ম। ঠিক আছে? যেমন ধরো আমি বললাম যে ইট ইজ দি ড্যাশ চয়েস ইউ হ্যাভ মেড, ইউ হ্যাভ মেড। ধরো পরীক্ষায় এরকম একটা সেন্টেন্স আসলো, তখন তুমি কি চিন্তা করবা? তুমি কি উত্তর দিবা? এখানে তিনটা অপশন আছে, গুড, বেটার, বেস্ট। তাহলে ইট ইজ দ্য ড্যাশ চয়েস ইউ হ্যাভ মেড। তাহলে আমরা কি জানি? আমি ছোট করে আবারও বলতেছি, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু আমরা এটা জানি, তাহলে দা এর পরে এটা বসবে, তার মানে ইট ইজ দ্য বেস্ট চয়েস, ইট ইজ দ্য বেস্ট চয়েস ইউ হ্যাভ মেড বা ইউ হ্যাভ এভার মেড। সো এইভাবে পড়াগুলোকে কি করতে হবে? গুছাতে হবে ভাই। তুমি ভাইবো না যে আমরা প্যাসেজ পড়তেছি মানে শুধু প্যাসেজ পড়তেছি, নো। দ্য থিং ইজ দ্যাট আমরা প্যাসেজের সাথে সাথে আমরা এখানে গ্রামাটিক্যাল ব্যাপারগুলো শিখতেছি, আমরা ওয়ার্ড শিখতেছি, সিনোনিম অ্যান্টোনিম শেখার চেষ্টা করতেছি, ওয়ার্ডের ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ বোঝার চেষ্টা করতেছি। সো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে। দেখা হবে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ, এবং আমরা পরবর্তী যে ক্লাসটা আছে সেখানে কি করব? এই বাকি অংশগুলো পড়ে ফেলবো এই প্যাসেজের। এই প্যাসেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো মনোযোগ দিয়ে পড়তে হবে আমাদেরকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।